আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। পুজো পুজো গন্ধ, চারিদিকে পুজোর গন্ধে ছেয়ে গেছে। আজকে তোমরা শুনছো পঞ্চমী স্পেশাল একটি এপিসোড, আর এই এপিসোডে তোমরা শুনছো মোট 3টি ঘটনা। প্রথম ঘটনাটা ফুড ডেলিভারি বয়ের ঘটনা, যেটা বেলঘড়িয়াতে ঘটেছে। দ্বিতীয়টা একটা মর্গের ঘটনা বলতে পারো, মর্গের ইন্টারনাল ব্যাপার, যেটা শুনলে তোমাদের খুবই ভালো লাগবে। এবং তৃতীয় ঘটনাটা নদীতে মাছ ধরতে গিয়ে এমন কিছু ঘটেছিল যেটা শুনে তোমাদের পিলে চমকে উঠবে। যাই হোক, আশা করছি তোমাদের আজকের এপিসোডটাও ভালো লাগবে। তো আর একদম দেরি করো না, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। ভাই অমিত, আমি বেলঘড়িয়াতে ফুড ডেলিভারি করি প্রায় 3 বছর হয়ে গেছে। রাতে বেশি ডেলিভারি হয়, আর সেই সময় ইনসেন্টিভটাও ভালো। একদিন ঠিক রাত প্রায় 10টার দিকে একটা অর্ডার পড়ল, দূর পাড়া, নাম জানা নয়। ঠিকানাটা দেখি মনে হলো খুব ফাঁকা রাস্তা, অনেকটা পুরনো পাড়ার ভেতর দিয়ে যেতে হবে। আমি ভাবলাম একটু ঝুঁকিপূর্ণ হলেও শেষটা দিয়ে দিনটা শেষ করা যাক। রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে বেরোলাম। বাইক স্টার্ট করতেই চারপাশটা কেমন যেন অদ্ভুতভাবে খালি মনে হলো। রাস্তার আলো ঠিকই জ্বলছে, মানুষও আছে, কিন্তু কেমন যেন লাগছিল। কিছুটা যাওয়ার পরেই আলোটা জ্বলছিল, কিন্তু কোথাও মানুষ বা কুকুরের ডাক বা দূরের ট্রেনের শব্দও শোনা যাচ্ছিল না। আমি জানি এটা স্বাভাবিক, কিন্তু আজকাল কিছুদিন ধরে রাতে যে রাস্তাগুলো ফাঁকা মনে হয়, আজও তাই মনে হচ্ছে। অর্ডারের লোকেশন অনুযায়ী আমি লেনের ভেতরে ঢুকলাম। হঠাৎই খেয়াল করলাম বাতিগুলো ফ্লিকার করছে, যেন ভোল্টেজ কমেছে। বাইকে বসে এক মুহূর্ত দাঁড়ালাম। দূরে একটা লম্বা ছায়া নড়াচড়া করছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো কুকুর, কিন্তু না, ছায়াটা মানুষী আকারের, সোজা আমার দিকে এগোচ্ছে। আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগলো। হালকা ঠান্ডা বাতাস বইছে। ঘাম হাতে ধরে আমি বাইকের গিয়ারে এগিয়ে দিই, কিন্তু চোখটা ছায়ার দিকে টিকে থাকে। যতটা কাছে আসে ততটা মনে হয় ছায়ার সাথে কোনো আভাস নেই। ঠিক আমার পাশে আসতেই হঠাৎ ঝাপসা হয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। মনে হলো বাইকটা ভারী হয়ে গেছে। ছায়াটার ছাপ আমার কাছে যেন স্পষ্ট। আমি কপাল মুছলাম, আবার বাইক চালাতে চাইলাম, কিন্তু বাইক নড়ছে না। ঠিক তখনই ছায়ার সামনে মুখ খুলল। চোখ দুটি ফাঁকা, মুখে হালকা হাসি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, যেন সময় থেমে গেছে। স্বাভাবিকভাবে আমি চাইছিলাম পিছনে তাকাবো, কিন্তু সাহস হলো না। ছায়াটা আমার দিকে আসলো। আমি হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক মিটার দূরে সড়কের পাশে থামলাম। ছায়াটা আমার সঙ্গে চলে এসেছে মনে হলো। বাইক থামিয়েই আমি ফোনটা বের করলাম। অ্যাপ দেখালো ঠিকানাটা এখনও অনেক দূর, কিন্তু সামনে তাকিয়ে দেখলাম সেই ছায়াটা এখন আমার ডান পাশে আছে। কেমন যেন হাওয়া থেমে গেছে, পায়ের আওয়াজ নেই, কিন্তু যেন আমার পেছনে কেউ হাঁটছে। আমি বাইক আরও দ্রুত চালালাম। হঠাৎ বাঁদিকে বাঁক, রাস্তা আরও সংকীর্ণ, চারপাশে কেবল পুরনো বাতি আর গাছ, সব বন্ধ। হঠাৎ রাস্তার বাতি ঝলসে গেল। ঠিক আগের মতো ছায়া দেখা দিল। এবার তার আকার আরও স্পষ্ট, মানুষই, কিন্তু খুব অদ্ভুতভাবে টান টান মুখ, চোখ বড়, মুখের অভিব্যক্তি নেই। আমি ঠিক বুঝতে পারলাম না কি হবে। সারা শরীর ঠান্ডা, হাত কাঁপছে। আমি বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে রেখেছি। ঠিক পরিবর্তন করতে পারছি না, যেন কেউ আমার প্রতি নজর রাখছে। ছায়াটা হঠাৎ একটা অদ্ভুতভাবে নীরব চিৎকারের মতো আওয়াজ দিয়ে আমার সামনে চলে এলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ বাতিটা ঝলসে গেল, আবার অন্ধকার, ছায়াটা নিখোঁজ। আমি গাড়ি থামালাম, কিন্তু মনে হচ্ছে এখনও আমার পেছনে আছে। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে চেষ্টা করলাম। মনে পড়ল যে আমি যা দেখেছি তা স্বাভাবিক নয়। আমি গাড়ি চালালাম, কিন্তু মনে হচ্ছে এখনও আমার পেছনে আছে। চোখ বন্ধ করে শ্বাস নিয়েই চেষ্টা করলাম। মনে পড়ল যে আমি যা দেখেছি তা স্বাভাবিক নয়।
ঠিক তখনই বাইক থামালাম। রাস্তার মোড়ে সঠিক ঠিকানাটার দিকে তাকালাম। কিচ্ছু নেই, শুধু ফাঁকা রাস্তা আর হালকা কুয়াশা। মনে হলো আমার মন ভ্রান্তি করছে। আবার বাইক চালালাম। মনে হচ্ছে ছায়াটা দূরে দৃষ্টান্ত রাখছে। ঠিক সেই সময় একটা হঠাৎ কাঁপুনি বোধ হলো। রাস্তার একপাশে ছোট একটি পুকুরের ধারে ছায়ার প্রতিফলন। আমি তাকালাম, আর যা দেখলাম তাতে শরীরের রক্ত জমে গেল। ছায়ার প্রতিফলন আমার দিকে এগোচ্ছে, কিন্তু জল নিখুঁত শান্ত। আমার ছায়া নয়, অন্য কেউ আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি দ্রুত গিয়ার পরিবর্তন করলাম। হঠাৎ বাতি আবার ঝলসানো শুরু করলো। মনে হচ্ছে পেছনের ছায়া সব মিলেমিশে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে একটা। হাঁটার আওয়াজ শুনছি, অদ্ভুত শব্দ শুনছি, আবার বাতিটাও নিভে যাচ্ছে। শুধু আমার বুকের ভেতর ধকপক আওয়াজ। আমি রাস্তার বাঁক ঘুরে কিছুটা বড় সড়কে উঠেছি। সব স্থির। মনে হলো যেন কিছুই ঘটেনি, কিন্তু ঘেমে থাকা হাত, কাঁপা বুক, মনে হচ্ছে ছায়াটা এখনও আমার পেছনে আছে। পুরো রাস্তা এখন নীরব। আমার চোখ কেবল এগিয়ে। মনে হয় যে রাতটা সাধারণ নয়, এমনকি আমার শ্বাস প্রশ্বাসও অতি স্বাভাবিক। মনে হচ্ছে রাস্তার প্রতিটি ঘাসের শব্দ শোনা যাচ্ছে। আমি যতদূর সম্ভব দ্রুত বাড়ির দিকে চলে আসি। রাস্তার লাইট ধীরে ধীরে আরেকবার জ্বলে। ছায়ার কিছুই নেই, মনে হচ্ছে সব কল্পনা। কিন্তু তারপরে বুকের ভেতরে সেই ঠান্ডা কাঁপুনি এখনও। আমি বুঝতে পারি যে রাতের এই রাস্তায় ডেলিভারি করা আর আগের মতো স্বাভাবিক নয়। যে ছায়া, যে মুখোমুখি ঘটনা দেখেছি, এটা শুধু একেবারের জন্য নয়। মনে হয় এখন থেকে প্রতি রাতে এই রাস্তা আমার কাছে রহস্যময়, ভয়ঙ্কর এবং কোনো সময় আমাকে ছাড়বে না। আমার হাত এখনও কাঁপে। মনে হয় এই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। আমি এখনও কখনো কখনো রাতে বাইক চালাই, কিন্তু সেই রাস্তা এড়িয়ে চলি। এই শহরের নির্জন রাস্তায় এমন কিছু আছে যা মানুষের চোখের জন্য নয়। আমার মতো যারা সাহস করে যায় তাদের জন্য এক অদ্ভুত, ভয়ঙ্কর মুখোমুখির অভিজ্ঞতা তৈরি করে, এবং রাত যত বাড়ে রাস্তাগুলো ততই রহস্যময়। আমি নিজে দেখেছি। আপনিও যদি কখনো সে রাস্তায় রাতে বের হন, তখন বুঝবেন কেন এই অভিজ্ঞতা আমাকে চিরদিন ভয় দেখায়। রাস্তা, বাতি, ছায়া সব মিলে একটি সাসপেন্স এবং হঠাৎ ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করে, যা কেবল রাস্তায় ঘটতে পারে, বাড়ির ভেতরে নয়। প্রতিটি ফাঁকা রাস্তা আমাকে মনে করিয়ে দেয় সেই ভয়ঙ্কর মুহূর্ত, যে মুহূর্তে আমি বুঝতে পারলাম যে রাস্তায় শুধু চলা যায় না, সেখানে কিছু আছে যা মানুষের চোখের সামনে আসে। সেই রাতের ছায়ার উপস্থিতি, নিস্তব্ধ রাস্তার আওয়াজ এখনও আমার কানে বাজে। অমিত, তুমি ভেবো না যে ঘটনাটা এখানেই শেষ। তা কিন্তু একদম নয়। সে রাতের পর থেকে প্রতি রাতেই মনে হয় আমাকে কেউ অনুসরণ করছে। আমি যত দ্রুত বাইক চালাই, মনে হয় পেছনের ছায়াটা আমার সঙ্গে চলে আসছে। মাঝে মাঝে হঠাৎ পায়ের শব্দটাও শুনতে পাই। এখন তো ইদানিং আরও একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। মনে হয় আমার কানে কেউ ফিসফিস করছে। এমনকি রাস্তায় কোনো মানুষ থাকে না সেই সময়, শুধু চারপাশে অন্ধকার এবং বাতির ঝলকানি। আমি চেষ্টা করি চোখ আটকে রাখার, কিন্তু মন ভয় ও কৌতূহলে অস্থির। একবার রাস্তার মোড়ে দাঁড়াতে হয়েছে। হঠাৎ দূরের গাছের পেছন থেকে একটা ছায়া দ্রুত এগোই। আমি তাকাই, কিছু নেই। হঠাৎ আমার বাইক থেমে যায়। হাত কম্পমান, শ্বাস কষ্টকর। আমি দ্রুত চালাই। মনে হয় ছায়াটা আরেকটু কাছে এগিয়েছে। আমি দ্রুত রাস্তার বাঁক ঘুরে বড় সড়কে উঠি। এরপর আমি ভুল করেও আর কোনোদিনও সে রাস্তায় যাই না। তারপর থেকে বলতে গেলে আমি কাজটায় ছেড়ে দিয়েছি। তো অমিত, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও, আর আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। একদম গো, বেলঘড়িয়ার মতো জায়গায় যে এমন ঘটনা ঘটতে পারে তা এখনকার দিনে ভাবাই যায় না। যদিও এরকম ফুড ডেলিভারির ঘটনা আমরা অনেক শুনেছি, যেগুলো আমাদের খুব ভালোও লেগেছে। যাই হোক, এই ঘটনাটাও আমাদের মোটামুটি ভালোই লেগেছে। এগুলোই আদতে বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা সবসময় এইরকমই হয়, যেখানে অতিরঞ্জিত কিছু থাকে না। যাই হোক, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। অবশ্যই জানিও কেমন লেগেছে। চলো এবার আমরা চলে যাই পরের ঘটনাতে। আমার বন্ধু ফরেন্সিক এক্সপার্ট হওয়ার সুবাদে ও একটা নামি মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি বিভাগের ডাক্তার। আমি এবং আমার বন্ধু ছুটির দিনে গিটার নিয়ে একে অপরের বাড়িতে আড্ডা মারতে যাই, বিশেষ করে রবিবার।
একদিন গান বাজনার ফাঁকে আমি এবং আমার আরেক বন্ধু অর্পণ অনুষ্টুপকে বললাম, তোর কর্মস্থলে তোর সাথে ঘটেছে এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার কর। তখনও বলল, দেখ আমি বলতেই পারি, ভয় বা ঘৃণা পাবি না তো তোরা? তখন আমরা বললাম, ভয় বা ঘৃণা কেন পাবো? তখন ও বলল, আমায় যে কাজ করতে হয় তা জীবিত মানুষের সাথে নয়, সম্পূর্ণ মৃত মানুষের সাথে। তখন আমরা বললাম, হ্যাঁ আমরা জানি তো, তুই মৃত মানুষকে নিয়ে কাজ করিস। তখন ও বলল, আমি ফরেন্সিক বিভাগে চাকরি পেয়েছি 2021 সালে। আমি চাকরিতে জয়েন করার পরপরটা দিয়েই ঘটে কয়েকটা অদ্ভুত ঘটনা। কোনো পুরুষ বা যুবতী মেয়ের মৃতদেহ আসলে তা প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় এবং স্টেচার এস্টিমেশন করা হয় ডেড বডি স্নান করানোর আগে। শরীরে কোনো ক্ষত আছে কিনা এবং সেটা কতদিনের পুরনো, ভিকটিম কতক্ষণ আগে বা পরে মারা গেছে তা পরীক্ষা করতে হয় এবং পেট কেটে লিভার, কিডনি, হার্টের কিছুটা অংশ তার সঙ্গে পাকস্থলী ফেলে পাঠানো হয় কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা হচ্ছিল কোনো দুর্ঘটনায় মৃত যুবতীর মৃতদেহ এলে ময়নাতদন্ত করার সময় যুবতীর মৃতদেহে অজ্ঞাত পরিচয়ে পুরুষের বীর্য পাওয়া যেত। আমার ডিপার্টমেন্টের এইচওডি এই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে বলেছিলেন। আমি চিন্তা করে দেখলাম কিভাবে এই কেসটা সলভ করব। তখন মর্গে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। তখন আমার ঘর থেকে যে দৃশ্য দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সিসিটিভি ভিডিও ফুটেজে দেখলাম আমি যেই সন্দীপ ডোমকে নিয়ে ময়নাতদন্তের কাজ করি, সেই সন্দীপ ডোমই মর্গে আসা যুবতী মেয়ের মৃতদেহের সাথে এইসব করত, যাকে ডাক্তারি ভাষায় নেক্রোফিলিয়া বলে। সেই ক্ষেত্রে সন্দীপ ডোমকে হাতে নাতে ধরে পুলিশের হাতে দেয়। সন্দীপ জেলের মধ্যে আত্মহত্যা করে এবং তারপর থেকে ওই মর্গে সন্দীপ ডোমের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং কোনো যুবতী মেয়ের মৃতদেহ আসলে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় মৃতদেহটি নিজে নিজে শূন্যে ভাসমান অবস্থায় ফ্রিজারের দরজা নিজে থেকে খুলে লাশ বেরিয়ে আসে। এর থেকেই বোঝা যাচ্ছে যে সন্দীপ ডোমের আত্মাটা এই কাণ্ড ঘটাচ্ছে। এই শুনে আমরা বললাম, এই গল্পটা বিশেষ জমল না। তখন আমার আর অর্পণের কথাই ও একটু রেগে গিয়ে হাতের মোবাইলের মর্গের সিসিটিভি ফুটেজটা অর্পণ এবং আমাকে দেখতে বলল। তখন ওই ফুটেজটা দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেছিল এবং শরীরটাও ভারী হয়ে গেছিল। একটু একটু যে ভয় পেয়েছি তা বলার অপেক্ষা রাখে না। এরপরও আমাদের দিকে ভুরু নাচিয়ে বলল, কি বুঝলি এই ফুটেজটা দেখে? তখন আমরা বললাম, খুব সাবধানে কাজ করিস, একা মর্গের ভেতর যাস না কখনো। এরপরও বলল, আরে ভাই এই ঘটনা তো কিছুই নয়, তাছাড়াও আরও একটা ঘটনা ঘটেছিল ওই এক জায়গাতেই। সন্দীপ ডোম মারা যাওয়ার দিন দুয়েক আগে সন্দীপ ডোমের ভাই পিটারকে ওই মর্গের মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বহাল করেছিলাম। সই মর্গে ঢোকে এবং বলে, ডাক্তারবাবু আমি কোনো রকম মদ গাঁজা না খেয়ে মৃতদেহ রক্ষণাবেক্ষণ করতে পারবো, কিন্তু আপনি আমাকে মৃতদেহ কাটা শিখিয়ে দেবেন। আমি যথারীতি পিটার ডোমকে বললাম, ঠিক আছে, কালকে যদি কোনো মৃতদেহ আসে তাহলে তুই কাটবি, আমি তোকে বলে দেব। যথারীতি পরের দিন সকালে একটা পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ আসে আমাদের কাছে। ময়না তদন্তের সময় যখন আমি পিটারকে বললাম বাইসেকশন দে, তখন পিটার মৃত ব্যক্তির বুকের জামা কেটে যখন ওই ওয়াইয়ের মতো করে কাটতে যায়, তখন আচমকায় ওই মৃত ব্যক্তি ময়না তদন্তের টেবিলের ওপর শোয়া থেকে উঠে বসে এবং একটা চোখ খুলে যায়। পিটার সঙ্গে সঙ্গে ওরে বাবারে বলে ছুরি ফেলে দিয়ে টেবিলের সামনে থেকে সরে যায়। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, পিটার পালাবি না, দাঁড়া বলছি। পিটার আমার কথা শুনে দাঁড়ায়। আমি সঙ্গে সঙ্গে বলি, পিটার এটা ভূত নয়, এটাকে রাইগার মর্টিস বলে। তখন পিটার বলে, আপনি যেটা বললেন ওটা কি? তখন আমি বললাম, কোনো মানুষ মারা যাওয়ার 4-5 ঘন্টা পরে আস্তে আস্তে পেশি শক্ত হতে থাকে, যার ফলে হাড় শক্ত হয়ে টান পড়ে এবং শরীর হয় উঠে বসে, নয়তো একদম শক্ত কাঠের মতন হয়ে যায়। তারপর আমি ও পিটার দুজন মিলে লাশটাকে পুনরায় টেবিলে শুইয়ে দিলাম এবং পিটারকে বললাম লাশটা কাটতে।
আমার কথা মতো কাজ করলো। কাজ শেষ হওয়ার পরে বললাম, পিটার, তুই আর অন্য কাউকে নিয়ে লাশটাকে ফ্রিজের মধ্যে রেখে দে। পুলিশ ওনার ঠিকানা যতদিন পর্যন্ত খুঁজে না পায় ততদিন থাকবে এই মর্গের ফ্রিজারে দেহটি। তার বাড়ির লোকের হাতে মৃতদেহ তুলে দিলেই আমাদের কাজ শেষ, বাকি কাজটা পুলিশ দেখবে। রাত্রি হতেই দেখলাম পিটার আর মর্গের ওখানে থাকছে না। আমি আমার কোয়ার্টারে ফিরে এসেছি, কিন্তু আমাদের কোয়ার্টারের ব্যালকনি থেকে মর্গটা দেখা যেত। আমি পিটারকে বললাম, পিটার, তুই মর্গ ছেড়ে কোথায় যাচ্ছিস এখন? তখন পিটার বলে, আমার এখানে একা একা থাকতে ভয় লাগে, তাই মর্গে তালা লাগিয়ে আমি ঘরে গিয়ে থাকছি। মর্গের দেওয়ালে আমার ফোন নাম্বারটা সকালে লিখে রেখেছি। কোনো মৃতদেহ রাত্রে আসলে আমাকে ফোন করতেই আমি ছুটে চলে আসব। পিটার মর্গের পাশে তার ছোট ঘরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে, তখন মর্গের ভেতর থেকে একটা চাপা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল পিটার। কে যেন পিটারকে ডাকছে, বলছে, পিটার, এই পিটার, আমাকে এখানে একা বন্ধ করে রেখে কোথায় গেলি? আমাকে জল দে, বড় জল পিপাসা পেয়েছে। তখন পিটার একটা পাত্রে জল নিয়ে মর্গের তালা খুলে মর্গে জলের পাত্রটা রাখতেই দেখতে পেল সকালে ময়না তদন্ত হওয়া লোকটা ওই জলের পাত্রটা তুলে জল খাচ্ছে। এই দেখে পিটার তো ভয়ে কাঁপতে শুরু করলো। আমি পিটারের কথা বিশ্বাস করিনি, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম পিটার জলের পাত্রটা রেখে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন দেখে ভয়ে কাঁপছে, আর পাত্রটা কিছুক্ষণ জলের উপর ভাসছে। তারপর আমি পিটারের সঙ্গে কথা বলে ঠিক করলাম মর্গের ভেতরে মা কালী ও বাবা মহাদেবের ছবি রাখব। সেই মতো কাজ হলো, কিন্তু আমরা কেউ ভয় না পেলেও মর্গে নানান রকম দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায়। এ কথা বলতে না বলতেই অর্পণ এবং আমি বললাম, আমরা তোর সমস্ত কথায় বিশ্বাস করলাম, তুই আর যেখানেই যেতে বল, তোর সাথে দেখা করতে মর্গে কখনো যেতে বলিস না। তোর সাথে দেখা করতে মর্গে আমরা আর যাচ্ছি না। তো এই ছিল অভিকবাবুর পাঠানো আরও একটা দুর্দান্ত ঘটনা। অভিকবাবু আমাদের অনেক দিন পরেই একটা ঘটনা পাঠালেন, যেটা তোমরা আজকে শুনলে। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। এরকম মর্গের ভেতরের ইন্টারেস্টিং ঘটনা শুনতে কারই না ভালো লাগে, কারণ আমরা সাধারণ মানুষরা তো এইসব ঘটনা জানি না, এই ইন্টারনাল ব্যাপারগুলো। যাই হোক, আশা করছি তোমাদেরও জেনে খুব ভালো লাগলো। চলো আর একদম কথা বাড়াবো না, তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে আমি বলবো, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ঘটনা শেয়ার করবে বলে ভাবছো তারা অবশ্যই শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি শুভঙ্কর। আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জের সুভাষগঞ্জ থেকে তোমার প্রত্যেকটা ঘটনা শুনি। তোমার ঈশ্বর প্রদত্ত গলায় আমার প্রত্যেকটা ঘটনা শুনতেই দারুণ লাগে। তোমার কোনো বলা ঘটনায় মিস করি না। আজ আমি আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শোনাবো। ঘটনাটি বাবার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। আমি আর আমার দুই বন্ধু মিলে প্ল্যান করি আমরা রাতের বেলায় মাছ ধরতে যাব, কিন্তু খুব গোপনে, কারণ কোনোভাবে যদি বাবা জানতে পারে তাহলে আমাদের আর রক্ষে নেই। কারণ নদীতে মাছ ধরা ছিল পুরোপুরি বারণ। যেহেতু বাবা বারণ করেছে তাই জন্য যাওয়ার ইচ্ছেটা একটু বেশিই ছিল। দিনের বেলায় কেউ দেখে নেবে সেই ভয়ে বন্ধুদের সাথে মিলে প্ল্যান করি রাতের বেলায় মাছ ধরতে যাব। ঠিক যেমন কথা তেমন কাজ। আজ রাতের প্ল্যান হলো, বাড়িতে বলেছি আমার বন্ধুর জন্মদিন, বাড়িতে ফিরতে দেরি হবে বলে আমি বিকেলের দিকে রওনা দিলাম বন্ধুদের বাড়িতে। আমার বাড়ি থেকে 200 মিটার দূরে আমার বন্ধুর বাড়ি। সেদিনটা ছিল শনিবার। আমরা তখন রাত আনুমানিক 11:30 বাজে রওনা হলাম, আমি, আমার বন্ধু গৌরব আর সঞ্জয়। তখন মনের ভেতরে এতটা সাহস ছিল যে আমরা নদীতে মাছ ধরার নেশাতে পড়ে আমরা শ্মশানের পাশের ছোট্ট ঘাটে মাছ ধরার প্ল্যান করি। শ্মশানটি ছিল প্রচুর পুরনো, যেখানে দাহ করা হতো না। 3 বন্ধু মিলে বসে মাছ ধরা শুরু করলাম, কিন্তু আমি বুঝতে পারছি না আমার বড়শিতে একটা মাছও আসছে না, কিন্তু আমার বন্ধুরা একের পর এক মাছ ধরেই যাচ্ছে। মনে একটু হিংসা নিয়ে আমি সেই স্থান ত্যাগ করি, পাশে গিয়ে অন্য জায়গায় বসি।
কিন্তু সেখানেও একই ব্যাপার, আমার বড়শিতে কোথাও মাছ উঠছে না। আমি রেগে একবার বাড়িতে আসার সিদ্ধান্ত নিই। বেশ কিছুটা আসার পর আমার মনে হলো আমি কাজটা ঠিক করলাম না, তাদেরকে কিছু না বলে চলে আসা আমার ঠিক হয়নি। তাই আমি ফিরে যাই তাদের কাছে, কিন্তু গিয়ে দেখি সেখানে তারা নেই। আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে খুঁজছে, তাই আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তখন আনুমানিক 1:50 বাজে। বাড়িতে আসার পথ আমার চেনা, সে চেনা রাস্তাটাও আমার অচেনা লাগছে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছু দূর হাঁটছি, আবার বুঝতে পারছি আমি বাড়ি থেকে উল্টো দিকে যাচ্ছি। তখন সত্যি বলছি, আমার মনে একটু হলেও ভয় লাগছিল। আমি বুঝতে পেরেছিলাম আমি বড় একটা ভুল করেছি, বন্ধুদেরকে কিছু না বলে একা একা চলে এসেছি। কিন্তু ঠাকুরের নাম করে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না, চোখে অন্ধকার নেমে আসছে, মাথাটা চক্কর দিচ্ছে। ঠোঁটে মুখে হালকা জল দিয়ে আমি আবার চেষ্টা করি বাড়ির রাস্তা ধরার। তখন দেখি নদী থেকে একটু দূরে একজন বয়স্ক মহিলা বসে আছে, সে কাঁদছে। আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা খারাপ হতে চলেছে আমার সাথে, কারণ এই জায়গায় যেখানে দিনের বেলা মানুষ আসে না, সেখানে এত রাতে এই বয়স্ক মহিলা কি করছে। আমি তাকে না দেখার ভান করে এগোতে থাকলাম। কিছুটা যাওয়ার পর সেই বয়স্ক মহিলা আমাকে পেছন থেকে ডেকে বলে, বাবা, আমাকে একটু ধরে উঠিয়ে দাও না, আমার পায়ে খুব ব্যথা, আমি একা বাড়ি যেতে পারছি না। আমি কিছু বলিনি। আবার সে কাকতি মিনতি করে আমাকে ডাকছে। এবার আমার মনে হলো গিয়ে তাকে সাহায্য করি, কিন্তু পরবর্তী সময়ে আমার মনে হলো এত রাতে এখানে কোনোভাবেই মানুষ থাকার কথা না। আমি জানতাম আগে থেকেই এই জায়গাটা ভালো না, এখানে খুব খারাপ জিনিস আছে। সেই ভাবনা মাথায় রেখে আমি তার কথা না শুনে সামনের দিকে এগোতে থাকি, কিন্তু সে আমাকে বারবার পেছন থেকে ডাকছে আর বলছে, বাবা, আমাকে একটু এগিয়ে দে না বাবা, আমার একা একা ভয় লাগছে, আমি তোকে আমার কাছ থেকে পয়সা দেব, তুই আমাকে একটু নদীর ধারে নৌকায় একা আছে, ওখানে একটু উঠিয়ে দে না বাবা। সে আমাকে বারবার এই একই কথাই বলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো মানুষ না। সে অনেকবার আমাকে এমনভাবেই বলতে থাকে, কিন্তু আমি কিছু না শোনাই সে আমাকে শেষে একটু ভারী গলায় বলে ওঠে, তুই আজকে বেঁচে গেলি, তোর মা লাউ পাতায় ভাত বিলাইছে, না হয় তোকে আজকে নিয়েই ওই নদীতে ডুবতাম। বলেই অট্ট হাসিতে মেতে উঠেছে। তখন ভয়ে আমার পুরো শরীর কাঁপছে, কিন্তু আমি তাকে বুঝতে দেইনি। আমি সামনের দিকে এগোতে লাগলাম। আমি ভুলেও পেছনের দিকে তাকাচ্ছি না। সে পেছন থেকে আমাকে নানান ধরনের কথা গালিগালাজ দিয়ে যাচ্ছে। আমি ভেবেই বসেছিলাম যে আজ আমার শেষ দিন, কিন্তু সেই সময়ই দূরে দেখি দূর থেকে 2-3 জন লোক হাতে টর্চ নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। আমি বুঝতে পারি সে আমার বন্ধু আর আমার বাবা। আমার তখন নিজের শরীরে নিজের কোনো কন্ট্রোল নেই। আমি নিচে পড়ে গিয়ে জ্ঞান হারাই। পরের দিন আমার জ্ঞান ফেরে প্রচণ্ড জ্বরের সাথে। পরে আমি জানতে পারি আমাকে ওরা না দেখতে পেয়ে বাড়িতে এসে বাবাকে সব কিছু বলে সাথে নিয়ে খুঁজতে বের হয়। আমার পিঠের পেছনে প্রচণ্ড ব্যথা লাগে। আমি জানতে পারি যে আমার পেছনে 3টে বড় বড় নখের খামচানোর দাগ। দাদা, ঘটনাটা এখানেই শেষ না, এখনও আরও খারাপ কিছু হওয়ার বাকি ছিল। বেশ কিছু সময় পর আমি সুস্থ হই, সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমি লক্ষ্য করি আমি কিছু খেতে পারছিলাম না। দিন দিন আমি প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিলাম। শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে এমন মনে হচ্ছিল। কোনো পুজো বাড়িতে আমি যেতাম না, কেননা ঢাক ঢোলের আওয়াজে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো, আর রাগে আমার চোখ মুখ লাল হয়ে যেত। আমি নিজেকে নিজেই বুঝতে পারতাম না কি হচ্ছে আমার সাথে। এটা আমি একা একা থাকতে শুরু করি, কারোর সাথে কথা বলতাম না। কি হচ্ছে আমার সাথে? বাড়ি থেকে বাইরে যেতাম না, ছোট ছোট কথাতে রেগে যেতাম আর খালি গালি দিতাম। আমার নিজের উপরই খুব রাগ হতো। আমি বুঝতে পারতাম না এসব করছিটা কি। আমি এই কাজগুলো ছাড়তে পারছিলাম না। কিন্তু একদিন হঠাৎ রাতে আমার ঘুম ভাঙে। আমি দেখি আমার চারপাশে অনেক লোক। মা পাশে বসে আমার মাথায় হাত দিচ্ছে। আমি মাকে বললাম, মা, আমার কি হয়েছে? মা বলছে কিছু না, কিন্তু মার চোখে আমি জল দেখতে পেলাম। আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা হচ্ছে। পরের দিন বাড়িতে তান্ত্রিক আসে, আমাকে দেখে ও বলে, আমার উপর এক ভয়ানক প্রেত বাসা বেঁধেছে।
সময়ের সাথে সাথে সে আমাকে অনেকটাই আঁকড়ে ধরেছে, তাই সে আমাকে বাঁচাতে পারবে না। সে প্রেত অনেক ভয়ানক। পরে বাবার বন্ধুর সাথে কথা বলে এক সিদ্ধি তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যায়। সে আমাকে দেখে আমাকে সরে যেতে বলে, বাবার সাথে কিছু কথা বলে। আমি বুঝতে পারছি, কিন্তু বুঝেও আমি কিছু করতে পারছিলাম না। 2 দিন পর সেই তান্ত্রিক আমার বাড়িতে আসে। কেন জানি না সেই তান্ত্রিককে দেখে আমার খুব রাগ ওঠে। মনে হচ্ছিল দৌড়ে গিয়ে সেই তান্ত্রিকের ঘাড় মটকে দিই। আমাকে ঘরে যেতে বলে। আমি ঘরে যেতেই তারা বাইরে থেকে দরজাটা আটকে দিল। তার কিছুক্ষণ পরই বাড়িতে চালু হলো এক মহাযজ্ঞ, মা কালীর আরাধনা। প্রচণ্ড ঢাকের শব্দ। ঢাকের শব্দে আমার পাগলের মতন মনে হচ্ছিল যেন সব কিছু ভেঙে চড়ে দেব, ঘরবাড়ি সব ভেঙে ফেলবো, যে সামনে আসবে তাকে মেরে ফেলবো। আমি পাগলের মতন করছিলাম। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বাড়ির উঠোনে বসে কী সব বলছি, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আবার আমি জ্ঞান হারালাম। জ্ঞান আসলো পরের দিন সকালে। সেই সকাল আমার কাছে ছিল অনেক প্রিয়, কারণ সেই দিন সকালে মনে হচ্ছিল আমি নতুন জীবন ফিরে পেয়েছি। শরীরে খুব এনার্জি এবং ফ্রেশ মনে হচ্ছিল। এখন আমি পুরোপুরি সুস্থ। পরে আমি আমার বন্ধুর কাছ থেকে শুনতে পারি সেই রাতের কথা। সে রাতে আমাকে ওখানে নিয়ে এসে বসানো হয়। আমাকে কিছু মন্ত্র বলে আটকানো হয়। বলা হয়, তুই এই শরীর থেকে বের হবি কি না। আমি কখনো মোটা গলায়, কখনো চিকন গলায় কিছু একটা বলছিলাম। তান্ত্রিকের মন্ত্র বলে আমার ভেতরে থাকা প্রেত জেগে ওঠে। সে আমাকে ছাড়তে চায় না। তান্ত্রিক কিছু বিশ্রী গালি দেয় ও প্রেতকে শরীর ছাড়ার নির্দেশ দেয়। সেই প্রেত রক্ত চায়। তার সামনে পাঠা বলি দেওয়া হয় ও সেই রক্ত সে পান করে আর জ্যান্ত পায়রা ছিঁড়ে খায়। শেষে তাকে যেতে বলে এবং যাওয়ার সময় একটা প্রমাণ দিয়ে যেতে বলে। সে প্রেত যাওয়ার সময় সামনের একটা মোটা নারকেল গাছ ভেঙে যায়। সবশেষে তান্ত্রিক সেই যজ্ঞর জিনিসগুলোকে বাড়ি থেকে অনেক দূরে ফেলে আসতে বলে আর বলে এই বংশের যাতে সেখানে না পা পড়ে। রাতের বেলায় ঠিক হয় নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। সেই কাজ এক দাদাকে দেওয়া হয়, কিন্তু সেই দাদা সেই জিনিসগুলো ফেলতে গিয়ে কিছু একটা দেখে ভয় পায়। পেয়ে সেটা নদীতে না ফেলে মাঠের মধ্যে ফেলে আসে, যেখানে ফেলাতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু আজও অবধি যদি কেউ যায় তো বুঝতে পারে কোনো খারাপ শক্তি সেখানে বাস আছে। তো অমিতদা, এই ছিল ঘটনা। ঘটনায় হয়তো অনেকটা বানান ভুল আছে, তুমি প্লিজ এগুলোকে একটু নিজের মতন করে নিও। অনেক অনেক ধন্যবাদ আমার আগের ঘটনাটি পড়ে শোনানোর জন্য। তোমার ভয়েসে ঘটনাটা শুনতে সত্যিই খুব ভালো লেগেছে। আর যদি এই ঘটনাটি সিলেকশন হয়, পরবর্তীতে আরও ঘটনা লিখে পাঠাতে আগ্রহী হব। ভালো লাগলে শুনিও একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের আজকের এই ঘটনাটিও দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে মোয়াজ বিন মামুন, সেকেন্ড কমেন্ট করেছে সুনিতা সরকার, থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বিশাল ঘোষ, দীপশ্রী দাস। লিখেছে প্রত্যেক দিনের ঘটনাগুলো অসাধারণ হচ্ছে একদম। তারপরে কমেন্ট করেছে বিকাশ পাল, ওয়াসিম, তন্ময়, সুমন্ত দাস, পূর্ণ ঘোষ, রোহিত সামন্ত, দিলশাদ আহমেদ, অনুষ্কা মণ্ডল, রিয়াদ শেখ, পূর্ণা ঘোষ, রবীন সামন্ত, নন্দিনী রয়, গীতা গোস্বামী, এসকে পাল, শ্রীমান দে, বিপ্লব চ্যাটার্জি, শুক্লা রাজবংশী, মনিকা ত্রিপুরা, মিঠুন মিশ্রা, তন্নি হালদার, নিবেদিতা হালদার। লিখেছে রাধে রাধে ভাই, কেমন আছো? বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে? ভালো আছি গো, তুমি কেমন আছো? আর আমাদের এখানে একদমই বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, শর্মিষ্ঠা দাস, শুভশ্রী ব্যানার্জি, শিল্পা চ্যাটার্জি। লিখেছে হাই অমিত, কেমন আছো ভাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আশীর্বাদ করি তোমরা ভালো থেকো। আমি হায়দ্রাবাদ থাকি। আচ্ছা দিদি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে স্নেহা হালদার, সুপ্রিয়া মণ্ডল, সঙ্গীতা মজুমদার, রাকেশ মণ্ডল, জয়শ্রী গুপ্তা, সমীরণ, ববি সিং, শিহাব শাফিরউদ্দিন, সংঘমিত্র রয়, রৌনক দত্ত। লিখেছে হাই অমিত, তুমি আমার কমেন্ট পড়ো না একদিনও, তাই তোমার ওপর অভিমান হয়েছে।
এমন তো হওয়ার কথা না গো, তুমি কমেন্ট করেছো আর আমি পড়িনি। এটা হতে পারে যে তুমি লাস্টের দিকে করেছো হয়তো, যেটা আমার চোখে পড়েনি। তারপরে কমেন্ট করেছে কার্তিক সাহা, শুভ, দেবজিৎ মিত্র, শঙ্কর চক্রবর্তী, প্রিয়া সিং, মুসলিমা খাতুন, দেবর্ষী গাঙ্গুলি, অন্তর মণ্ডল, পাপড়িদোলা, রিকা, স্বপ্না মুখার্জি, মলাই চক্রবর্তী, জবা দেবী, স্বপ্না বাজাল, লাদিবা মিম, সুমন্ত সাহা, সলিমা খাতুন, দেবপ্রিয়া ঘোষ, মামন মণ্ডল লিখেছে আগেই ক্ষমা চাইছি দাদা, আগের মতো আর সময় দিতে পারি না, ঠিক সময়ে এসে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারি না। তবে যেহেতু আমি অমিতদার ফ্যামিলি মেম্বার্স, তাই সপ্তাহে একদিন এসে সব ঘটনা শুনি, লাইক কমেন্ট করে যাই। আর ঘটনা কিন্তু অসাধারণ আসছে এখন। থ্যাংক ইউ গো। তো এইরকমই অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।